অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনার সমর্থন করে না ভারত, জানালেন বিক্রম মিস্ত্রি। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জনকে ফেরানোর চেষ্টা চলছে বললেন পররাষ্ট্র সচিব। আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে মংডু, বাংলাদেশ সীমান্তে সতর্কতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shonline। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন, ভারত তার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশ সফর শেষে নিজ দেশে ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশে বাণিজ্য ও সম্পর্কের ধারাবাহিকতা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমনি অবস্থায় সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানালেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো সমালোচনাই ভারত সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে একথা জানান তিনি। ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ, কনস্ট্রাকটিভ and mutually beneficial relationship with Bangladesh. বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকারকে গুরুত্ব দিচ্ছে ভারত। This relationship as a people-centric and people-oriented relationship. তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে এসব বক্তব্য দিচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। আর অবৈধভাবে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে শেখ হাসিনা বিবৃতি সমর্থন না করলে এর দায় ভারত সরকারের উপর বর্তায় বলে মনে করছেন রাজনীতিবিদরা। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার তাগিদ বিএনপি সহ অন্য দলগুলোর। মানিক শিকদারের রিপোর্ট। সরকার পতনের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে আশ্রয় দেয় ভারত। তবে সেদেশে তার অবস্থানের স্ট্যাটাস কি তা এখনও স্পষ্ট করেনি দিল্লি। ভারতে বসেই বিভিন্ন সময় ইউনূস সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা, উস্কানি দিয়ে যাচ্ছেন। আর তাতে ঘি ঢালছে ভারতের কয়েকটি মিডিয়া। ইসকন ইস্যু, জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। সফর শেষে ভারতে গিয়ে ঢাকা সফর নিয়ে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন বিক্রম মিস্ত্রি। শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। দেরিতে হলেও ভারতের বোধোদয়কে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। তবে শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে। পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে অন্ততপক্ষে এই সিগন্যাল তারা দিয়েছে বর্তমান সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে, এই জন্য তাকে অভিনন্দন জানানো যেতে পারে। তবে ভারত এ পর্যন্ত ঘৃণ্য ব্যক্তির সপক্ষে কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে, কী কারণে তাকে রাখছে, এটি তারা এখনো পরিষ্কার করেনি। ভারত যাই বলুক, অবস্থানগত কারণে শেখ হাসিনার বিবৃতি বক্তব্যের জন্য ভারত সরকারের উপর দায় বর্তায় বলে মনে করছেন এই রাজনীতিবিদ। ভারত যদি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়, বাংলাদেশের বিজয়ী জনগণের সঙ্গে তারা যদি কাজ করতে চায়, তাহলে ভারতের শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা নেত্রীদের তাদের যে বেপরোয়া তৎপরতা, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করা দরকার। না হলে আমরা মনে করব পরোক্ষভাবে বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকারের
বা তাদের নানা মহলের একটা প্রত্যক্ষ পরোক্ষ মদদে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই বিএনপি নেতা। তিনি কোনো পতিত স্বৈরাচার হিসাবে আবার ফিরে আসবেন এই ভাবনা যদি তার থাকে, বরঞ্চ দুর্গন্ধ ছুটাবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার। বাংলাদেশ সরকারের দিক থেকে উচিত হবে শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, যাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, তাদেরকে দেশে ফিরে আনার জন্য একটা উদ্যোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশের ৭৯ জেলে এবং নাবিককে ফিরিয়ে আনতে কাজ শুরু করে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সফর সংক্রান্ত বিস্তারিত তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। ভারত বা চীনে কেউ থাকবে কিনা এ সময় পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশি অফিসিয়াল ও কূটনীতিক পাসপোর্টধারীদের পূর্ব তিমুরে যেতে ভিসার প্রয়োজন হবে না। অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শমূলক ব্যবস্থা, যাকে আমরা বায়োলেটারাল কনসালটেশন মেকানিজম বলি, সে বিষয়ক একটি সমঝোতা স্মারক। আমরা আশা করছি যে আমরা তিমুর লেস্তের সাথে একটি ব্যাপক অংশীদারত্বের দিকে এগিয়ে যেতে পারব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্র দেশে ফিরিয়ে আনতে পারব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনা নাকচ করে নিয়ে তিনি বলেছেন, এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। যুক্তরাজ্যে 11 দিন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে ধৈর্য ধরার বার্তা নিয়ে এসেছেন। যে আপনারা সবাই ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। ভারত বাংলাদেশ সংকটের সমাধান আলোচনার মাধ্যমে করারও তাগিদ দেন তিনি। অনুসারী পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারত যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধ ভারতে গিয়েই শেষ হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। অপর এক সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীন দেশে কারো হস্তক্ষেপ করতে দেয়া হবে না। নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। এক নারী ব্যবসায়ীর 29 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। চট্টগ্রামের আদালতে লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক নাজমে নওরোজ মামলাটি করেন। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় নাজমে নওরোজের। এই সূত্র ধরে ব্যাংকের কাজীর দেউরির মহিলা শাখা থেকে কয়েক দফায় 30 কোটি টাকা ঋণ নেন নাজমে নওরোজ। পরে সাইফুল আলম মাসুদ এবং আকিজ উদ্দিন খালি চেকের মাধ্যমে ঋণের 29 কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। টাকা চাইতে গেলে বিভিন্ন সময় ভয় ভীতি এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে বাণিজ্য শহর মংডু দখলে নেওয়ার দাবি দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 270 কিলোমিটার পুরাটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই অবস্থায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তের উপারে আরাকান আর্মির সাথে মিয়ানমারের সরকারি বাহিনীর যুদ্ধ চলমান। তুমুল লড়াইয়ে আরাকান আর্মি মংডু সহ 3টি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের সাথে 270 কিলোমিটার সীমান্ত এলাকায়। নাফ নদী ও সাগরে বাংলাদেশি জেলে ও সব নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল, বন্ধ নাফপাড়ের জেলেদের মাছ শিকারও। বেশি ডর লাগবে আজ আর বর্মা সীমান্ত করি না হারি গুলি করে ঝগড়া বেশি আজ আর 2-3 দিনের দ্বারা জ্বালা সাই করতে যাই পারি। তো আর কিভাবে জ্বালাম বসাইম আর কিভাবে আর মাছ মারি শেয়ার করি বাদ খাইম। পানির ভাড়া নাকি পিওনের অনুমতি ছাড়া যাবে না, এজন্য আমি এই জায়গা 5-6 দিন পারে যেতেছি। মায়ের মায়ের অবস্থা খুব খারাপ। এখানে তো দিনে 24 ঘন্টা খুব আবাস হচ্ছে। এখানে রাত্রি বেলায় তো আমরা ঘুমাতে পারতেছি না। যদি 2-3 দিন যাইতে না পারলে সেন্ট মার্টিন লোকেরা তো অনাহারে রয়ে যাবে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানায় উপজেলা প্রশাসন। সাপ্লাই চেইন যেন ঠিক থাকে সেন্ট মার্টিনে, এবং যেন কোনো ইমার্জেন্সি হলে কেউ আসা যাওয়া করতে পারে। এই কারণে আমাদের সীমানায় দিয়েই যেন নিরাপদে যেতে পারে, সেক্ষেত্রে কোস্টগার্ডের সাথে কথা হচ্ছে এবং কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং টহল জোরদার করা হয়েছে। বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা, এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ। সন্ধ্যার পর তাপমাত্রা কমার পাশাপাশি ঠান্ডা বাতাসে তাদের কষ্ট আরও বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে ঠান্ডায় কাতর হয়ে পড়েছেন বস্তি ও ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই গুটিসুটি হয়ে শুয়ে আছেন, আবার কেউ বা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। ঢাকায় শীতের প্রকোপ বাড়ার সঙ্গে যোগ হয়েছে কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 3 দিন এমন শীত থাকতে পারে। 16 ডিসেম্বর পর কুয়াশা কিছুটা কমতে পারে। এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। মূল্যস্ফীতি স্বাভাবিক হতে 12 মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে বিনিয়োগ বিষয়ক আলোচনায় নির্বাচিত সরকারের জন্য ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যাওয়ার আশ্বাস দেন তিনি। আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দুর্বল ব্যাংকগুলোর সব তথ্যপাত্র যাচাই করবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। কারা অর্থ নিয়ে গেছে সেটা বের করে আনতে ইউরোপ আমেরিকা থেকে রাজনৈতিক সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি জুনের মধ্যে 7% আর আগামী অর্থ বছরে 5% নামিয়ে আনারও আশ্বাস দেন গভর্নর। Let's give it the time that we need to do. We have reviewed all the countries in the world, or that basically the lessons that we get is from the US, UK, European Union, or Thailand and other countries, is that it will take at least 12 months to 1 year for the full impact of inflation tightening measures to be reflected in the inflation target. চলে গেলেন 21 পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী সারওয়ার আলম জানান, পাপিয়ার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে। পাপিয়া সারওয়ার কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 1952 সালে 21 নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। স্বামী ও 2 সন্তান রেখে গেছেন পাপিয়া সারওয়ার। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকার নিয়ে হাসিনার সমালোচনার সমর্থন করে না ভারত, জানালেন বিক্রম মিস্ত্রি। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 79 জনকে ফেরানোর চেষ্টা চলছে বললেন পররাষ্ট্র সচিব। আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে মংডু, বাংলাদেশ সীমান্তে সতর্কতা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/eকুশে-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।